৭১-এর পরাজিত শক্তি বাংলাদেশটাকে আবার দখল করেছে। ডক্টর নুরুন নবী, আপনার বক্তব্যটি শুনতে চাই যে সারা হোসেন এখন ডেভিড বার্গম্যানও অনেকদিন ধরেই এই সরকারের বিপক্ষে কথা বলছেন, আজকে শুনলাম সারা হোসেনও বলছেন। জি, প্রথমত আপনাকে ধন্যবাদ আমাকে আপনার এই অনুষ্ঠানে আমন্ত্রণ করার জন্য, এবং মঞ্জুরুল হক সাহেবের মতো একজন বিজ্ঞ সাংবাদিকের সাথে আমি এখানে অংশগ্রহণ করছি। তো আমি মোটা দাগে কিছু মন্তব্য করব, কারো স্পেসিফিক বলতে যাব না। আজকে বাংলাদেশের কি অবস্থা, আমি যদি প্রশ্ন করি যে আর উই বেটার অফ টুডে compared to August 4 or 5 last year, answer is no. অর্থাৎ বাংলাদেশ যে একটা অকার্যকর রাষ্ট্রে পরিণত হয়েছে, আমাদের ৭১-এর অর্জন, ৫০ বছরের বাংলাদেশের অর্জন, সব সরকারের মাধ্যমে বাংলাদেশ একটা রোল মডেল হিসাবে প্রতিষ্ঠিত হয়েছিল আন্তর্জাতিকভাবে। অর্থনৈতিক উন্নতি হয়েছিল, শান্তি সুখ ছিল, মানুষ মধ্যরাতে মহিলারা যে কোনো শহরে যে কোনো জায়গায় ঘুরে বেড়াতে পারত। এখন রেপ প্রতিদিন সংখ্যা বাড়ছে, তারা রাস্তাঘাটে তো দূরের কথা, দিনের বেলায় তো দূরের কথা, ঘরে তারা নিরাপদ নয়। অর্থনৈতিক ধ্বংস হয়েছে, মব কালচার যেটা ইউনুস এবং এরা সবাই চালু করেছে, এটা বাংলাদেশে কোনোদিন ছিল না। তো আরো অনেক এক্সাম্পল দিতে পারি, কিন্তু এক কথায় যে এখন যে অবস্থা, এই অবস্থা বাংলাদেশ একটি অকার্যকর রাষ্ট্র, একটা মৌলবাদী রাষ্ট্র, এবং মুক্তিযুদ্ধের যে আদর্শ নিয়ে আমরা প্রতিষ্ঠা করেছিলাম সেটার বিরুদ্ধে ধর্মীয় সন্ত্রাসীদের কবলে বাংলাদেশ। এক কথায় বলতে গেলে ৭১-এর পরাজিত শক্তি বাংলাদেশটাকে আবার দখল করেছে। তো এই কাজে কারা কারা সাহায্য করেছিল? প্রথমত আমাকে শেষ করতে দেন, তারপরে আপনি প্রশ্ন করেন, আমি তো কিছুই বলি নাই এখনো। তো আন্তর্জাতিক ষড়যন্ত্র গ্রুপ একটা আছে, তারপরে রয়েছে এর নেতৃত্বে ইউনুস ছিল, তারপরে রয়েছে মিলিটারি, যেটার কথা আমরা বলি না, ওই যে একটা প্রবাদ আছে না, ভাসুরের নাম মুখে অনেকে আনে না। তারপরে আজকে যে বিষয়টা নিয়ে আমরা আলোচনা করছি, এই গোষ্ঠীটা, এবং আমি আপনাকে ধন্যবাদ দিই যে আপনি এদের কথা আজকে তুলেছেন, সেটা হলো এই যে তথাকথিত বুদ্ধিজীবী, তথাকথিত লেফটিস্ট, আর ডান আর বামপন্থীরা তো আছে সন্ত্রাসী গ্রুপ, এদের সবার প্রচেষ্টায় এই একটা স্টেবল, একটা অর্থনৈতিক উন্নতির দেশ, যে দেশে মেট্রো রেলের মতো প্রতিষ্ঠান, ইনফ্রাস্ট্রাকচার এস্টাবলিশ করা হয়েছিল, বাংলাদেশকে উন্নয়নের মডেল সারা বিশ্বের লোকে বলতো, সেই দেশটাকে আজকে ধ্বংস করে যে অবস্থা এনেছে, এর জন্য আজকে আমরা যাদেরকে নিয়ে আলোচনা করছি তারাও দায়ী। এই কথাটা অনেকে স্পষ্ট করে বলে না। এরা যখন যেটা করছে, গাছের তলায় কেটে দিয়ে আপনি যদি উপরে পানি ঢালেন যে অবস্থা, এদের মায়া কান্না আমার কাছে একই অবস্থা। এরা প্রত্যেকটাই ইকুয়ালি দায়ী। এই যাদের নাম আপনি বললেন, বিশেষ করে বাম দলগুলো আর এই তথাকথিত বুদ্ধিজীবী, এই বুদ্ধিজীবী কারা? আমরা যে খবর এখন জানি, ডোনাল্ড ট্রাম্পের মুখে যেটা শুনেছি, যে ইউএসএইডের থেকেই $29 মিলিয়ন বাংলাদেশে ডাইরেক্টলি গিয়েছে, ভারতের মাধ্যমে এসেছে $21 বিলিয়ন, টোটাল $50 মিলিয়ন বাংলাদেশে এসেছে গণতন্ত্র প্রতিষ্ঠা করার জন্য, হিউম্যান রাইটস প্রতিষ্ঠা করার জন্য। আর এই টাকাগুলো, এবং আরেকটা রিপোর্ট আমি দেখেছি যে এটা তো ইউএসএইডের একটাই এজেন্সি থেকে, মানে আমেরিকান একটা এজেন্সি থেকে এসেছে। এছাড়া রয়েছে ডিপ স্টেট, জর্জ সরোজের ফাউন্ডেশন, তারপরে এখন আমরা পাকিস্তান তো ছিলই, তারপরে এখন শুনি কাতার, এখন শুনি এই সমস্ত দেখে এই টাকাগুলো ক্যাশ এসেছে, এবং এই প্রত্যেকটা বুদ্ধিজীবীর ভাগে কিছু পড়েছে। এদেরকে আমি বলি হিপোক্রেট। এরা দেশপ্রেমিক না, এরা সারাটা জীবন, আমি যদি প্রশ্ন করি এরা বাংলাদেশের জন্য কি করেছে, আনসার এতদিন ভাবতাম জিরো, এখন মনে হচ্ছে নেগেটিভ। অর্থাৎ এরা দেশের বিরুদ্ধে কাজ করেছে। এদের যে ভাষায় আমরা এদের কথা বলি এদের সাথে, সেটা তারা যোগ্য না। এরা হলো সিম্পলি স্বার্থবাদী, সুবিধাভোগী, দেশদ্রোহী, দেশপ্রেমের এক কণাও এদের ভিতরে নাই। তাই যদি থাকতো
বাংলাদেশকে এই পর্যায়ে আনার জন্য তারা সাহায্য করতো না। এক বামপন্থী নেতার, আমি নাম বলতে চাই না, বলতেছে, মায় কান্না করতেছে, প্রথম মানে প্রত্যেক স্টেপে এই সরকারকে সমর্থন করছে, এখন বলতেছে ও আমার ভাইকে, রিটায়ার একজন সম্মানী সেক্রেটারি তাকে মিথ্যা মামলায় আসামি দিয়েছে। অথচ এই ভদ্রলোক প্রতিদিন যখনই ইউনূস ডাকবে যাবে, চা বিস্কুট খেয়ে এসে দুই একটা বড় বড় কথা বলবে। তারপরে এই যে ঘটনাটা ঘটলো, আমরা রাজনৈতিক দলের কথাই বলি, এতজন এই বুদ্ধিজীবীদের কথা বললাম, এত বড় একটা দুর্ঘটনা ঘটলো, কয়েকশো শিশু মারা গিয়েছে, নানান ধরনের অভিযোগ উঠতেছে। জাতীয় মানে দেশের তো ভিতরে তো শোক নেমে এসেছে, এছাড়া আন্তর্জাতিক পর্যায়েও সবাই শোক প্রকাশ করছে। ভারত সাহায্য পাঠিয়েছে, চায়না সাহায্য পাঠিয়েছে। এই অবস্থায় একটা সুস্থ মস্তিষ্কের মানুষ ডক্টর ইউনূস, আমি আর ডক্টরও আজকাল বলি না, এই ইউনূস মিটিং ডেকেছে। আমরা ভেবেছিলাম মিটিংটা হয়তো এই ক্রাইসিস ম্যানেজমেন্টের জন্য। সেখানে তারা যে হাস্যোজ্জ্বল ছবি তাদের দেখলাম ইউনূসের, তারপরে মিটিং শেষে সব এই বিএনপির থেকে শুরু করে সব নেতারা ছবি তুলেছে, অ্যাজ ইফ নাথিং হ্যাপেন। এরা অমানুষ, দেশপ্রেম তো দূরের কথা, এরা দেশদ্রোহী, এরা হলো অমানুষ। এদের হাত থেকে বাংলাদেশকে রক্ষা করতে হবে, আজকে না, আগামীকাল না, গতকালকে এদের হাত থেকে বাংলাদেশকে রক্ষা করা উচিত ছিল। আমি থামলাম এখানে। জি, আপনাকে যে প্রশ্নটি করতে চেয়েছিলাম ওটা করলাম না, কারণ অনেকেই অভিযোগ করেন যে ঠিক আছে তারা না হয় দেশপ্রেমিক নয়, তারা না হয় মানুষের পর্যায়ে পড়ে না, কিন্তু অনেকেই অভিযোগ করেন যে আওয়ামী লীগের শাসন আমলে যত রকম অন্যায় অনিয়ম হয়েছে তার পরিপ্রেক্ষিতেই এই দুষ্ট চক্র সফল হয়েছে, ফলে এই যা কিছু ঘটছে সেই দায় আওয়ামী লীগেরই। আপনার এই প্রশ্নের সাথে আমি দ্বিমত প্রকাশ করছি। আপনি সিম্পল স্ট্যাটিস্টিক্স দেখেন, বর্তমান অবস্থা দেখেন। আমি প্রথমে যে কথাটা বলেছিলাম যে আর ইউ বেটার অফ, আপনি প্রত্যেকটা ক্রাইটেরিয়া যদি ইন্ডেক্স ধরেন, দুর্নীতি, ইউনূস প্রমাণিত হয়েছে বা বিশ্বের সবচেয়ে সে দুর্নীতি বাজলো। সে ক্ষমতায় বসে প্রথম দিনে 666 কোটি টাকা তারা আত্মসাৎ করেছে, মানে কর ফাঁকি এটা মওকুফ করে নিয়েছে তার গ্রামীণ ব্যাংক। নেক্সট 5 ইয়ার্সে ট্যাক্স দিতে হবে না, সে লাইসেন্স দিয়েছে। আমি বলি আপনি প্রশ্ন করবেন, আপনার প্রশ্ন এটা মিসলিডিং, মানুষকে ভুল পথে নিয়ে যাচ্ছে। যে ফলস নেরেটিভ তৈরি করে গত 15 বছরে এই মুক্তিযুদ্ধের বিরোধী, শেখ হাসিনা বিরোধী যে ফলস নেরেটিভ তৈরি করে নতুন প্রজন্মকে প্রতারণার ফাঁদে ফেলে যেটা করে হয়েছিল, আপনার প্রশ্ন সেই দিকে সাপোর্ট করছে। আমি এর সাথে একমত না। আপনি যদি আমাকে অ্যালাউ করেন আমি প্রমাণ করতে পারি যে প্রত্যেকটা ক্রাইটেরিয়াতে দুর্নীতি, যদি আপনি ধরেন শেখ হাসিনার সময় ইন্ডেক্স 1, এখন হয়েছে 1000। ল অ্যান্ড অর্ডার তো নাই বললেই চলে। বাংলাদেশে কি মব ভায়োলেন্স ছিল, মব কিলিং ছিল শেখ হাসিনার সময়ে? এখন প্রতিদিনই হচ্ছে। রেপের সংখ্যা ধরে, তারপরে আমাদের মুক্তিযুদ্ধের যে আদর্শ, যে অসাম্প্রদায়িক সমাজ ব্যবস্থা, সেইটা ইউনূস এসে কি করেছে? সে সন্ত্রাসীদের পাপেট হিসাবে ক্ষমতায় গিয়ে জামাত এবং শিবির এবং বিএনপি সব জায়গায় এরা বসিয়ে কন্ট্রোল করতেছে। ইউনূস তো পাপেট, কিন্তু এই কন্ট্রোল করতেছে থানা বলেন, মিনিস্ট্রি বলেন, সব জায়গায়। তো কাজেই আওয়ামী লীগের দুঃশাসনই বলেন, যদি তখন ইন্ডেক্স 1 হয়, এখন 1000 গুণ। আইনের শাসন যদি বলেন 1000 গুণ মাইনাস। তো কাজেই এই প্রশ্নটা এখন আর আলোচনা, হয়তো যখন এই ষড়যন্ত্র শুরু হয়েছিল তখন আপনি করতে পারতেন, কিন্তু এখন তো আমরা দেখলাম 1 বছরে প্রত্যেকটা ফিল্ডে এই প্রশ্নটা এখন, এটা নিয়ে যদি আমরা সময় ব্যয় করি, আলোচনা করি, আমরা এই মুক্তিযুদ্ধের বিরুদ্ধে এই সন্ত্রাসী সরকারকে আমরা সমর্থন করব। আমি তো অনেকেই, আপনি যাদের নাম বললেন, অনেকের মুখে শুনেছি তখন তারা মানে শেখ হাসিনার আমলটা ছিল সেই মধ্যযুগের আমল। এখন কি পাথর দিয়ে লোক মারা হচ্ছে। মিলিটারি বাংলাদেশের একটা সবচেয়ে বড় প্রতিষ্ঠান, দুধকলা দিয়ে যাদেরকে আমরা প্রতিষ্ঠা করি, বা আমাদের বাজেটের বৃহৎ অংশ
যাদের পেছনে যায়, তারা ৭১-এ পাকিস্তানিরা যে ব্যবহার করেছিল তার চাইতে অধম ব্যবহার করছে জনগণের উপরে। এই মিলিটারি 3 অগাস্টে দরবার হলে মিটিং করে বলল যে তারা জনগণের গুলি করবে না। গত সপ্তাহে কি হলো গোপালগঞ্জে? নিরীহ জনগণের উপরে গুলি করা হয়েছে এবং একটা আহত বা নিহত ডেড বডি বলেন, আমি একজ্যাক্ট জানি না, বুট দিয়ে তাকে পেশ করা, লাথি দেওয়া হচ্ছে। এগুলো কি এখানে শেখ হাসিনার আমলে ছিল? কাজে দয়া করে এই প্রশ্ন আর করবেন না, এটা নিয়ে কোনো আলোচনা করবেন না।